এবার আশুলিয়ার বাইপালে ভূমিকম্প, মাত্রা ছিল ৩.৩। এখনও আতঙ্কে নরসিংদীর মানুষ। পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ, জানিয়েছেন রাজুক চেয়ারম্যান। ৩ দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সাথে ৩টি চুক্তি ও সমঝোতা সইয়ের সম্ভাবনা। নির্বাচন বিলম্বিত করতে গণবিরোধীরা এখনো চক্রান্ত করছে, অভিযোগ মির্জা ফখরুলের। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে পিআরের জন্য চিৎকার করা একটি দল। জুলাই অভ্যুত্থান সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের সুযোগ এনেছে, প্রধান বিচারপতির মন্তব্য। জাতীয় স্বার্থ রক্ষা করে কাজ করবে বাংলাদেশ, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নরসিংদীর মাধবদীর ভূমিকম্পনের রেশ কাটতে না কাটতেই এবার ভূকম্পন অনুভূত হল আশুলিয়ায়। সকাল 10:30টার দিকে এ কম্পন রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। রিক্টার স্কেলে ভূমিকম্পনের মাত্রা ছিল ৩.৩। এর আগে গতকাল 5.7 মাত্রার ভূমিকম্পে দেশের বিভিন্ন জায়গায় প্রাণহানির সংখ্যা 10 জন, আহত হন শতাধিক। এ ঘটনায় ভূমিকম্পনের কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশালের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পলাশ উপজেলার মালিতা গ্রামে দেয়াল ধসে নিহত হন বাবা ছেলে। সকালে নিজ জেলা কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। চাকরির সুবাদে নরসিংদীতে থাকতেন তারা। কর্মস্থল নরসিংদী ছিল। মর্মান্তিক এই ভূমিকম্পে একটি হাফেজ ছেলে এবং তার কর্মরত পিতাকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে উঠিয়ে নিয়ে গেছে। তার ওয়াইফ দেশে আসে, ও আসে নাই, ছেলে মেয়েরে নিয়ে ছেলেরে নিয়ে বাসায় আসছিল। তার 2 মেয়ে ওই কাশিমিয়া মাদ্রাসায় লেখাপড়া করে। আমরা প্রায় 1 ঘন্টা পর জানতে পারলাম যে আমাদের ছোট ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে। রাজধানীর পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। সকালে পুরান ঢাকার কসাইটুলিতে ভূমিকম্পে রেলিং ভেঙে পড়া ভবন পরিদর্শনে গিয়ে এমনটি জানান তিনি। বলেন, রেলিং ভেঙে পড়া ভবনের নকশা দেখাতে পারেনি মালিক। 7 দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবনটি সিলগালা করা হবে। এছাড়া ভূমিকম্পে যে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর তালিকা করা হবে এবং যেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু ঝুঁকিপূর্ণ সেগুলোর তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজুক চেয়ারম্যান। এটার মধ্যে অলমোস্ট কোনো বালু সিমেন্ট রড টড নাই, বালু সিমেন্ট মানে হালকা কোন রকম দিয়ে ওইটা করা হচ্ছে, যার জন্য এই ভূমিকম্পে যেহেতু 7 তলার উপরে ওইটা চাক চাক করে ভেঙে পড়ে। এটা হলো এই বাড়ির কাহিনী, কিন্তু এই এলাকার কাহিনী আরো ভয়াবহ। হয়তো সেখানে দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু ভবিষ্যতে এর থেকে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। কারণ দেখেন ওইটা হয়েছে, এইটা হয়েও লোক মারা যেতে পারত। মানে আর যদি 10 সেকেন্ড এইটা কন্টিনিউ করতো, আল্লাহ না করুক, তাহলে যে কি হইতো এটা উইডো। 3 দিনের সরকারি সফরে ঢাকা এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকাল 8:15টায় ব্রক এয়ারের একটি ফ্লাইটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। এরপর ভুটানের প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ডক্টর ইউনূস ও শেরিং তোবগে সংক্ষিপ্ত বৈঠক করেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং গাছের চারা রোপণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তোবগের এই সফরে ইন্টারনেট ব্যান্ড উইথ বিনিময় সহ 3টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। গণভোটে 4টি প্রশ্নের বিষয়ে শেষ দিন পর্যন্ত সাধারণ মানুষ বুঝতে পারবেই না বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাধারণ মানুষ বুঝতে পারে সেই পদ্ধতির প্রস্তাব দিয়েছিল বিএনপি। মানুষকে বিভ্রান্ত করতেই পিআর এর জন্য চিৎকারকারী দলগুলো এখনও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষার কেয়ারটেকারদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভা। এতে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার পরিচালনার দায়িত্ব পেলে দাবিগুলো বাস্তবায়ন করবে তাদের দল।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাধারণ মানুষ গণভোটের বিষয়ে এখনো পরিষ্কার কিছু বুঝতে পারছে না। গণভোট করবেন, গণভোটে থাকবে আর হ্যাঁ না। এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে। এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, কেউ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। দেখবেন শেষ দিন পর্যন্ত কেউ বুঝতেও পারবে না। আমি ওনাদের সঙ্গে যখন আলাপ করছিলাম, আমি বললাম যে আপনারা এইভাবে জিনিসগুলোকে আনলেন কেন? আপনারা এমনভাবে আনেন যেন মানুষ আস্তে আস্তে ধাতস্থ হতে পারে। পরিবর্তন তো আমরা চেয়েছি। বিএনপি আমরা 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম তিনি ভিশন 2030 দিয়েছিলেন। মির্জা ফখরুল বলেন, একটি দল বিগত 10 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ভূমিকা না রাখলেও এখন নানা ইস্যুতে ভুল কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় ডাকডোল চলছে, তাই তো? এই জিনিসগুলো ঠিক না। কিছুক্ষণ আগে একজন বললেন যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে। কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক কোথায় আছে। এবং এটা ঠিক না, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। মানবিক সমাজ গঠনে নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবার ফিরতে পারে। যারা 24-এর চেতনাকে এককভাবে রাজনৈতিক ব্যবসা করতে চাচ্ছে তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল ছিল না, এটা একটি মাফিয়া সংগঠন ছিল। লীগের রাজনীতির কবর দিতে হবে। গণতান্ত্রিক চর্চায় অন্য কোনো দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না। এমন রাজনৈতিক চর্চা করতে হবে যাতে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়। 8 দলের একটি দল আমিডার্মির নির্বাচনে অংশ নিয়েছিল, তাদের সাথে বাকিদের কিভাবে ঐক্য হয় তা নিয়ে প্রশ্ন তোলেন সালাউদ্দিন আহমেদ। জামায়াতকে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেন, বাংলাদেশকে আর রাষ্ট্রে পরিণত করতে দেয়া যাবে না। শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন ঠেকাতে চেষ্টা করছে। আওয়ামী লীগ 1971 সালের মুক্তিযুদ্ধের একক কন্ট্রাক্টর নিয়ে চেতনার ব্যবসা করতে করতে বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছে। সুতরাং 24-এর ছাত্রগণ অভ্যুত্থানের চেতনাকে যারা রাজনৈতিকভাবে রাজনৈতিক ব্যবসা করার কোন রকমের মানসিকতা লালন করে তাদেরকে অনুরোধ করব, এই জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের এই অনুপ্রেরণা, এই ধারাবাহিকতা, এই ইতিহাস, এই চেতনা সমগ্র বাংলাদেশের মানুষের যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, নিজেদেরকে একতাবদ্ধ করতে পারি, বাংলাদেশের সকল জনগণকে বাংলাদেশের জাতীয় স্বার্থে, বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে আমি মনে করি এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদেরকে কেউ চোখ রাঙাতে পারবে না। আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবো এবং অবশ্যই যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে আমরা এগিয়ে যাব এবং বাংলাদেশকে একটা উন্নত শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, জুলাই জন অভ্যুত্থান দেশের সাংবিধানিক পথচলাকে নতুন করে পর্যালোচনার সুযোগ দিয়েছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, আইনি শাসন শুধু আমলাতন্ত্রের রুটিন কাজ বা উত্তরাধিকার সূত্রে পাওয়ার বিষয় নয়, এটা নৈতিক ভিতের উপর প্রতিষ্ঠিত একটি বিষয়। আইনি শাসন শুধু সংবিধানে লেখা থাকার বিষয় নয়, এটা মানুষের ঐক্যমতের উপর প্রতিষ্ঠিত থাকে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান সংবিধানকে আমূল পরিবর্তনের কথা বলে না, এটা সংবিধানকে উপযুক্ত সংশোধনীর
কথা বলে। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ বড় বড় শক্তির সাথে সম্পৃক্ত হয়ে কাজ করবে, তবে অবশ্যই তা জাতীয় স্বার্থ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে হবে। রোহিঙ্গা সমস্যা বড় সমস্যা হিসেবে সরকার বিবেচনা করে জানিয়ে তিনি বলেন, এটা সমাধানে সরকার কাজ করছে। অবাধ ও উন্মুক্ত বঙ্গোপসাগর এলাকার জন্য আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জরুরি বলে মন্তব্য করেন তিনি। সেন্টার ফর গভর্নেন্স CGS আয়োজিত অনুষ্ঠানে কূটনৈতিক, রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। তামাকজাত পণ্যের কর কাঠামোতে বেশ কিছু ফাঁক রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। রাজধানীতে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার আয়োজিত এক আলোচনায় এ মন্তব্য করেন তিনি। আলোচনায় বক্তারা বলেন, তামাকজাত পণ্যের উৎপাদন ও ব্যবহার কমানো দরকার, কিন্তু সরকারের কোনো ক্ষেত্রে আন্তরিকতার ঘাটতি রয়েছে। বলেন, তামাক নিয়ন্ত্রণে জনস্বাস্থ্য বিষয়কে অগ্রাধিকার দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড যে কর কাঠামো করেছে তাতে তামাকজাত কোম্পানির মুনাফা বাড়ছে। হোসেন জিল্লুর রহমান বলেন, বিদ্যমান ব্যবস্থাপনায় সরকারের রাজস্ব যা বাড়বে তার চেয়ে বেশি বাড়বে কোম্পানির আয় মুনাফা। বিরোধ কাটিয়ে নিউ ইয়র্কের নবনির্বাচিত মুসলিম মেয়র জেহরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার বিকেল 3টার পর হোয়াইট হাউসের ঊর্ধ্বদ্বার বৈঠক করেন তারা। পরে সংবাদ সম্মেলনে মামদানির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ট্রাম্প। নবনির্বাচিত মেয়রকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নিউ ইয়র্কের মেয়র হওয়া অনেক বড় ব্যাপার। প্রেসিডেন্ট ট্রাম্প আশা করেন মামদানি দুর্দান্ত মেয়র হবেন। আর মামদানি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বৈঠকে নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক নিরাপত্তার উদ্বেগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প ও মামদানি। চলতি মাসের শুরুতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে বিশাল ব্যবধানে পরাজিত করে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। মাত্র কয়েকদিন আগেও প্রেসিডেন্ট ট্রাম্প এবং মামদানি ছিলেন মুখোমুখি। এক বৈঠকে পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এবার আশুলিয়ার বাইপালে ভূমিকম্প, মাত্রা ছিল 3.3। এখনও আতঙ্কে নরসিংদীর মানুষ। পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ, জানিয়েছেন রাজুক চেয়ারম্যান। 3 দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সাথে 3টি চুক্তি ও সমঝোতা সইয়ের সম্ভাবনা। নির্বাচন বিলম্বিত করতে গণবিরোধীরা এখনো চক্রান্ত করছে, অভিযোগ মির্জা ফখরুলের। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে PR-এর জন্য চিৎকার করা একটি দল। জুলাই অভ্যুত্থান সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের সুযোগ এনেছে, প্রধান বিচারপতির মন্তব্য। জাতীয় স্বার্থ রক্ষা করে কাজ করবে বাংলাদেশ, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।